রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম, পর্ব সংখ্যা ১। আগে থেকে বলে রাখি, এই কাহিনীটি ফেসবুকে পড়ার কাহিনীর মতো নয়। এটি লেখিকার বইয়ের পৃষ্ঠাতে লেখা একটি কাহিনী। গল্পের চরিত্রগুলো এক থাকলেও কাহিনীর প্ল্যাটফর্ম একদমই আলাদা। ঝম বৃষ্টি হচ্ছে বাইরে। কফির কাপ নিয়ে জানালার পাশে বসে আছে উষা। মস্তিষ্কে হানা দিচ্ছে সেই মানুষটির মুখশ্রী, যে তার কল্পপুরুষ। কফির পাশে চুমুক দিয়ে চোখ দুটো আবেশে বন্ধ করে নিল সে। বৃষ্টি ভেজা সকালে কাক ভেজা অবস্থায় একটি ছাউনির নিচে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে উষা। আশেপাশে একটা লোক তো দূরের কথা, কুকুর বিড়াল পর্যন্ত যাচ্ছে না। ছাউনির নিচে আরো একজনের অস্তিত্ব অনুভব করলো সে। পাশে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। না, শুধু পুরুষ বললে ভুল হবে, সুদর্শন পুরুষও বটে। পরনে ব্ল্যাক টি শার্ট, ব্লু প্যান্ট। লোকটা আর চোখে তাকাচ্ছে উষার দিকে। ফট করে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো উষা। কখন বৃষ্টি থামবে সে অপেক্ষা করছে সে। বারবার আর চোখে দেখছে পাশে দাঁড়িয়ে থাকা নাম না জানা অচেনা ছেলেটাকে। মনে মনে নিজেকে দুটো বিচ্ছিরি গালি দিল সে। তার তো কল্পপুরুষ আছে, তাহলে সে কেন পরপুরুষের দিকে নজর দেবে? বিড়বিড় করে আওড়ালো, প্রিয় কল্পপুরুষ, আপনি ছাড়া আমার দিকে এই দৃষ্টি অন্য কারোর কাছে যেন না যায়। তাহলে যেন আমি দৃষ্টিহীন হয়ে যাই। বুঝলির সন্ধ্যার পূর্বা পশ্চিম আকাশে ঢলে পড়ছে, লালচে রক্তিম আভায় রঙিন করে তুলছে ধরণী। এই মনোমুগ্ধকর পরিবেশে বিষাদের ন্যায় কাজ করছে উষার বক্ষস্থলে। হওয়ারই কথা, অজানা এক মানুষের সাথে সারা জীবনের জন্য বাধা পড়তে হলে কারই না মন খারাপ হয়। চেনা নেই জানা নেই হুট করে একজনের জীবনে পা রাখবে। উষাকে কোনো এক সুদর্শন পুরুষের বিয়ের প্রস্তাব দিয়েছে। মা সাবিনা পাটোয়ারি ছেলেকে বলেছেন পরিবার সহ এসে ওকে দেখে যেতে। ভেজা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে উষা। মৃদু বাতাস হচ্ছে, কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে দিল। কল্পপুরুষ, আপনি কি আদৌ ফিরবেন আমার কাছে? আচ্ছা, আপনি কি জানেন এক প্রেয়সী আপনার জন্য অপেক্ষাময়? দীর্ঘশ্বাস ফেলল উষা। সে অপেক্ষা করবে তার কল্পপুরুষের জন্য, তাকে ছোট থেকে মনে প্রাণে ভালোবেসেছে। জার্মানিতে ডিসেম্বরের শেষের দিকে তুষারপাতের রাস্তাঘাট সব ঢেকে আছে। অত্যন্ত সুন্দর শহর বার্লিন। বার্লিন শুধু একটি শহর নয়, এটিকে জার্মানির একটি রাজ্য বলা যায়। বার্লিন শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে স্পিড নদী। বলা যায় এই নদীর পাড়েই বার্লিন শহরের অবস্থান। জার্মানির এই বার্লিন শহরকে সবুজের শহরও বলা হয়। আশেপাশে হাজারো লেক ও গাছপালায় ভর্তি। শহর থেকে কিছুটা দূরে বড় একটি আলিশান বাড়ি। বাড়ির চারপাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো। মাঝখান থেকে ছোট একটি খাল বয়ে গেছে। এই খালের ওপর ব্রিজ। ব্রিজ দিয়ে লম্বালম্বিভাবে রাস্তার মধ্যে বাড়ির গেটের দিকে প্রবেশ করতে হয়। দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে সেখানে। বাড়ির নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা চৌধুরী প্যালেস। বাড়ির ভেতর যেতেই ড্রয়িং রুম, সামনাসামনি ওপরে যাওয়ার সিঁড়ি। করিডোর পার হলেই বড় সুইমিং পুল। সুইমিং পুলের স্বচ্ছ পানিতে সুঠাম দেহে এক পুরুষ সুইমিং করছে। পাশে দাঁড়িয়ে আছে একজন মেয়ে, তার হাতে ওয়াইনের গ্লাস। দীর্ঘ ২০ মিনিট পর গায়ে বাছর জড়িয়ে উঠে এলো ঐশ্বর্য রেখ চৌধুরী, জার্মানির বড় একজন বিজনেসম্যান, একই সাথে ঐশ্বর্য গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির একমাত্র সিইও। দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত থেকে ওয়াইনের গ্লাস নিয়ে ভেতরের উদ্দেশ্যে রওনা হলো ঐশ্বর্য। করিডোর পার করে ব্যালকনি গিয়ে দাঁড়ালো। এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। এটা তার সাম্রাজ্য। আকাশের দিকে তাকিয়ে দুহাত মেলে দিল ঐশ্বর্য। ঐশ্বর্য রেখ চৌধুরী। নিজেই নিজের নামটি বিড়বিড় করে আওড়ালো সে। এরপর শব্দ করে হেসে উঠল। বিড়বিড় করলো, এই প্রিন্সের জন্য একজন প্রিন্সেস প্রয়োজন। কালো রঙের মার্সিডিজ কার নিয়ে বাইরে পার্কিং লটে বসে আছে জিশান, ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। সে কখন থেকে ঐশ্বর্যকে কল করছে কিন্তু তার ফোন ধরার নামগন্ধ নেই। আচমকা একটি কালো রঙের বাইক এসে দাঁড়ালো। বাইকের স্পিড খুব বেশি হওয়ার কারণে প্রথমে একটু ভয় পেয়ে গেল জিশান। হে ইউ! জিশান কিছু বলতে যাবে তার আগেই হেলমেট খুলে ফেললো কেয়া। জিশানের চোখ দুটো ছোট হয়ে গেল কেয়াকে দেখে। স্টুপিড, কি করছিস এসব? কেয়া দাঁত কেলিয়ে হেসে বলল, তুই আমাকে ফেলে এসেছিস তাই রিভেঞ্জ নিলাম। জিশান ফোঁস করে শব্দ টেনে নিল। কেয়ার বাইকের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এটা কার? কেয়া চমকে উঠল। তড়াক করে মস্তিষ্কে জ্বলে উঠল, রাস্তার পার থেকে বাইক কেড়ে নিয়েছে। সে তো পেছনেই আসছে। কেয়া পেছনে তাকাতে একজন লোককে দেখতে পেল। হেই! কেয়া লোকটার কিছু বলতে না দিয়ে বলল, সরি। লোকটার হাতে বাইকের চাবি দিয়ে সে বড় বড় পা ফেলে চৌধুরী প্যালেসে ঢুকে গেল। এদিকে জিশান ওই লোকে বোঝানোর চেষ্টা করছে কি হচ্ছে। ঐশ্বর্যের কণ্ঠ শুনে ঘাড়ের বাকি ডাকিয়ে জিশান অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে বলল, ব্রো দেখ না, কেয়া এই লোকের বাইক নিয়ে এসেছে, এখন একে পুলিশে কল করছেন। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকিয়ে দেখে কেয়া ভাবলেশীনভাবে গাড়ির পেছনে বসে আছে।
ঐশ্বর্য ওয়ালেট থেকে কিছু ডলার বের করে লোকটির হাতে ধরিয়ে দিয়ে গেল। জিশান গিয়ে ঐশ্বর্যের গাড়ির পেছনে যেয়ে বসলো। কেয়া পেছনের সিটে বেশ আরাম করে বসে আছে। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে। জিশান আচমকে তাকাচ্ছে কেয়ার দিকে। এই বারবার তাকাচ্ছিস কেন? জিসান চরম পর্যায়ে রেগে গিয়ে বলল, তুই এমন কেন? খালি এটা সেটা নিয়ে টানাটানি করিস। কেয়া খিলকে করে হেসে উঠল। কেউ আমাকে নিয়ে টানাটানি করে না বলে আমি টানাটানি করি। ঐশ্বর্য ফিক করে হেসে বলল। জিসান দীর্ঘশ্বাস ফেলল। এই দুটো কোনোভাবেই ভালো হবে না। রিক, আমরা কোথায় যাচ্ছি? কেয়ার প্রশ্ন। ঐশ্বর্য হাত ঘড়ির দিকে নজর দিল। এরপর বলল, আপাতত অফিসে যাচ্ছি। আঙ্কেল ওয়েট করছে। জিসান ভ্রু কুঁচকে ফেলল। রাজ্যের রাশেদ আঙ্কেল ফিরেছে? হ্যাঁ, কাল রাতে। ঐশ্বর্যের মা কণিকা চৌধুরী একমাত্র ভাই মিস্টার রাশেদ চৌধুরী। কণিকা নিজের দ্বিতীয় বিয়ের পূর্বে সবকিছু ঐশ্বর্যের নামে করে দিয়েছে। ঐশ্বর্য পড়াশোনার ফ্যামিলি নিয়ে দূরে থাকে, জার্মানিতে চলে এসেছে। তবে এখানে আসার পরও একটি কারণ আছে, যা মনেও করতে চায় না ঐশ্বর্য। কিয়ৎক্ষণের মধ্যেই বড়সড় একটা বিল্ডিং এর সামনে গিয়ে গাড়িটা থামলো। গাড়ি থেকে নামতেই দুজন গার্ড গিয়ে দাঁড়ালো। ঐশ্বর্য তাদের চাবি দিল। ভেতরের দিকে চলে গেল। কালো রঙের স্যুট গায়ে নিয়ে নিজেকে কেবিনের সাথে আছে মিস্টার রাশেদ চৌধুরী। ফোন কানে খুঁজে সঙ্গে ফোনালাপ করছে ব্যস্ত সে। হ্যালো আঙ্কেল, চিরচেনা কণ্ঠে শুনে অথর বাঁকিয়ে হাসলেন রাশেদ চৌধুরী। বললেন, রিক মাই বয় কাম। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করলো। ওর সঙ্গে কেয়া এবং জিশান দুজনেই ভেতরে গেল। ও জিশান, কেয়া তোমরা এসেছো? কেয়া এবং জিশান স্বভাবসুলভ হাসলো। সবাই বসলো। রাশেদ চৌধুরী কিছু ফাইল জিশানের আর ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে বলল, আমাদের এই উইলগেটের সেল লিস্ট আপাতত অনেকেই ইমপ্রুভ হয়েছে। তবে আমরা যদি আরেকটু ট্রাই করি তাহলে সামনে আরো বেশি সেল হওয়ার চান্স আছে। জিসান আর কিছু জিজ্ঞেস করলো না। ঐশ্বর্য একে অপরের দিকে তাকালো। গত 1 মাস ধরে ব্রাঞ্চের জন্য কাজ করে এতটা এগিয়ে এসেতে পেরেছে তারা। সত্যি সফলতা পেয়ে কতটা আনন্দ লাগছে এখন বুঝতে পারছে। মিস্টার রাশেদ চৌধুরী ফের বললেন, আমার মনে হয় তোমাদের একটা লম্বা ছুটি কাটানো প্রয়োজন। মাইন্ড ফ্রেশ থাকলে কাজ এগোবে। জিশান বেশ আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি ভাবছি নেক্সট উইকে বাংলাদেশ যাব। অনেকদিন হলো ফ্যামিলির সঙ্গে দেখা হয় না। জিশানের বাহুতে চাপ দিল ঐশ্বর্য। হ্যাঁ আঙ্কেল, আমিও তাই ভাবছি। নিকি, রুদ্র অনেকবার কল করেছে। ওরা জিজ্ঞেস করে কবে ফিরবো। আমার মনে হয় ভ্যাকেশনে বাংলাদেশ যাওয়াটা বেস্ট হবে। মিস্টার রাশেদ দীর্ঘশ্বাস ফেললেন। বাংলাদেশের প্রসঙ্গ আসলেই তার বুক ভার হয়ে ওঠে। বোনটা ওখানে নেই, তবে তার স্মৃতি জড়িয়ে আছে সবসময় সব জায়গায়। আশ্চর্য বিষয় হলো, বোনের সবচেয়ে কাছের মানুষটি আজ অন্য কারো দখলে। বিবাহ বিচ্ছেদ হওয়ার পরপরই শহীদ আবারও বিয়ে করে। তিনি এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত। ওকে, তাহলে ঘুরে এসো। কেবিন থেকে বের হতে ঐশ্বর্য লক্ষ্য করলো কেয়া মুখ ভার করে দাঁড়িয়ে আছে। হেই, তোর কি হয়েছে? এমন ব্ল্যাক হল্ট হোয়াইট হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কেয়া দীর্ঘশ্বাস ফেলে মিনমিন গলায় বলল, তোরা দুজন তো চলে যাবি, কিন্তু আমি। জিশান কেয়া চুল টেনে ধরে বলল, ইস, এটা তো ভাবিনি। কেয়া মুখ বাঁকালো। তা দেখে ঐশ্বর্য শব্দ করে হেসে ফেলল। বলল, চিল ইয়ার, তোকে ফেলে যাবো নাকি? এখন ডিরেক্ট বাড়ি গিয়ে নিজের সব প্যাকিং করে ফেলবি আর আমাদের সঙ্গে বাংলাদেশ। কেয়ার চোখ দুটো চকচক করে উঠল। সত্যি? জিশান ফের চুল টেনে বলল, না মিথ্যা। কেয়া দুটো পাঁচ মেরে দিল জিশানের পিঠে। দুষ্টুমি করতে করতে ফের গাড়ি নিয়ে বসলো তিনজন। রাতের প্রথম প্রহর এখন। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। কিছুক্ষণ আগেই বিদ্যুৎ চলে গিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে জানালার পাশে রেখে দিল উষা। এই সুন্দর মুহূর্তটা এভাবে কেটে গেল কতক্ষণ সময়। মৃদু বাতাস এবং বৃষ্টির পানি ছিটে এসে স্পর্শ করেছে উষার সর্বাঙ্গ। আবেশে চোখ বুজে অনুভব করলো উক্ত উষা। তখনই কানের কাছে বেজে উঠল মায়ের কণ্ঠ। উষা মা, নিচে আয় তো। মায়ের কণ্ঠ শুনে জানালা বন্ধ করে নিচের দিকে এগোলো উষা। সোফায় বসে থাকে বলছে সাবিনা পাটোয়ারি এবং আফসাস পাটোয়ারি। তাদের চা দিয়ে এক পাশে এসে বসে দাঁড়ালো মিহি। হ্যাঁ মা, বলো। আফজাল পাটোয়ারি মেয়েকে পাশে বসিয়ে বলল, উষা, তোর আপুকে দেখতে আসছে, জানিস তো? উষা চমকে উঠে অবাক দৃষ্টে তাকিয়ে আছে মিহির দিকে। সত্যি বাবা? মেয়ের মুখ দেখে মৃদু হাসলেন আফরোজ পাটোয়ারি ও সাবিনা পাটোয়ারি। বলল, হ্যাঁ মা, তোর আপুকে দেখতে আসবে। মায়ের কথা শুনে উষা মিহির দিকে তাকিয়ে গেল। ওয়াও, কি সুন্দর কথা আপু। দেখি, লাখ টুকটুকে হয়ে গেছিস তো। মিহি ফিক করে হেসে উঠে উষার পিঠে দুষ্টুমি করে চাপড় দিল একটা। উষা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আপাতত তার বিয়েটা হচ্ছে না। সে অপেক্ষা করছে তার কল্পপুরুষের জন্য। কল্পপুরুষ কবে আসবে? আদতে আসবে তো? তার অপেক্ষা বৃথা যাবে না তো? মনে মনে কিছুটা আশঙ্কা কাজ করছে উষার। টুংটুং শব্দ করে হাতে থাকা মুঠোফোনটি বেজে উঠল তার।
স্ক্রিনে রুদ্র ভাইয়ের নামটি জ্বলজ্বল করছে। রুদ্র তার আরো একজন কাছের মানুষ, তার মামাতো ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ উষা, তুই কোথায়? উষা কাঁপা এবং কুপিত হয়ে বলল, বাড়িতেই আছি তো, কেন কি হয়েছে? রুদ্র হাত ঘড়ি দেখে নিল, তারপর কিছুটা চিন্তার গলায় বলল, তুই কি এখন বাড়িতে আসতে পারবি? উষা দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে দেখালো, 8:30 বাজে। এই মুহূর্তে এই বাড়িতে যাবে? উষার কোনো জবাব না পেয়ে রুদ্র ফের বলল, উষা আছিস? উষা আনমনে বলল, হ্যাঁ ভাইয়া, তুমি থাকো, আমি আসছি। ফোন রেখে ও সাবিনা পাটোয়ারির দিকে তাকালো। মা, শোনো, আমি একটু মামাদের বাড়ি যাচ্ছি। সাবিনা পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মোটেও চান না উষা ও বাড়িতে যাক। ওখানে আফসানা থাকেন, সে মোটেও সুবিধার নয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবি। আর আফসানার থেকে দূরত্ব বজায় রাখবি। উষা ফিক করে হেসে ফেলল। সে বরাবরই দেখেছে তার মা সবসময় আফসানা থেকে দূরে থাকতে বলেন, কিন্তু এর কারণ কখনো বলেননি। অবশ্য উষা কখনো জানতেও চায়নি। নিজের ব্যাগ নিয়ে বোরকা নিয়ে বেরিয়ে গেল উষা। আধা ঘন্টা লাগলো ওই বাড়িতে যেতে। এই রাত বিরেতে অটোরিকশা পাবে কিনা তা নিয়ে বেশ চিন্তায় আছে সে। রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো তেমন গাড়ি চোখে পড়ছে না। একটা দীর্ঘশ্বাস ফেললো তুষা। কিছুটা দূরে দেখতে পেল একজন বয়স্ক রিকশাওয়ালা আছে। দাদু যাবেন? লোকটি অদ্ভুত চোখে তাকালো উষার দিকে। কেমন গম্ভীর স্বরে বলল, হ্যাঁ যাবো। উঠে বসেন। উষার কথা বাড়ালো না। উঠে বসলো রিকশায়। আপাতত এই রক্তিতে এভাবে দাঁড়িয়ে থাকা মেয়েটিকেও ভালো হবে না। মিনিট 10-এর পর 3 রাস্তার মোড়ে এসে রিকশা থামিয়ে দিল বয়স্ক লোকটি। উষা কপাল কুঁচকে বলল, এই জায়গায় কেন দাঁড়ালেন? কি হলো দাদু, আপনি রিকশা কেন থামালেন? লোকটা জবাব না দিয়ে বিশ্রী হাসলো। উষার শরীর মৃদু কেঁপে উঠল। সেপ্টে এ ব্যাপারে আন্দাজ করতে পেরে দ্রুত রিকশা থেকে নেমে গেল। ওই মায়া খাড়া। উষা ভীত নয়নে আশেপাশে তাকালো। বয়স্ক লোকটি তার দিকে এগিয়ে আসছে। আশেপাশে কাউকে যেতে পারছেন না সে। আচমকা একজন মানুষ তার বিপদে এগিয়ে এলো। সে এসে ধমকে উঠল, ওই! শক্তপোক্ত এই পুরুষকে দেখে মুহূর্তে চুপসে গেল রিকশাওয়ালা। আচমকা অন্ধকারে এক চিলতে আলোর রেখা দেখতে পেয়ে প্রাণ ফিরে পেল উষা। বয়স্ক লোকটি আর দাঁড়ালো না, দ্রুত নিজের রিকশা নিয়ে পালিয়ে গেল। এদিকে সে অচেনা পুরুষটি তার ধারে গিয়ে দাঁড়ালো। কিছুটা এগিয়ে গিয়ে দেখলো রিকশাওয়ালা পালিয়েছে। উষা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। অচেনা পুরুষ লোকটিকে ফের ওদিকে দিয়ে গেল। আপনি ঠিক আছেন? উষা মিনমিন গলায় বলল, জি ধন্যবাদ আপনাকে। হাই, আমি রিফাত। লোকটির নাম হাত বাড়িয়ে দিল। উষা মিনমিন করে বলল, আমি উষা পাটোয়ারি। রিফাত মৃদু হাসল। নামটি বেশ মনে ধরেছে তার। চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। উষা চমকে গেল। অচেনা মানুষের সঙ্গে যাওয়া কি ঠিক হবে? ও অস্বস্তি বোধ করছে। তা লক্ষ্য করে ওকে কিছুটা ইজি করতে রিফাত বলল, বি ইজি, এতটা ভাবার প্রয়োজন নেই। উষা অনিচ্ছা সত্ত্বেও জোর করে হাসার চেষ্টা করলো। রিফাত ফের বলল, আমি বুঝতে পারছি আপনি আমাকে ওরকম ভাবছেন। এটা স্বাভাবিক। যাই হোক, আমি বলবো, আপনি যেমন ভাবছেন আমি একদমই তেমন নই। উষা পিটপিট করে তাকালো। রিফাত ভুবন ভোলানো হাসি অধরে টেনে বলল, আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। উষা আপাতত রিফাতের বিশ্বাস করতে বাধ্য হলো। রিফাত নিজের বাইক নিয়ে এসেছে। উষা ইতস্তত বোধ করে তার বাইকে উঠল। তবুও উঠে বসলো। ঠিক 15 মিনিট পর চণ্ডীপুরের দিকে বড় বাড়ির সামনে গিয়ে থামলো। ধন্যবাদ, আপনি সত্যি আমাকে অনেক সাহায্য করেছেন। রিফাত সরসভাবে হেসে বলল, আরে এগুলো কোনো ব্যাপার না। উষা বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রিফাতও মৃদু হাসল। মেয়েটি অদ্ভুত তো, নিজ মনে বিড়বিড় করে আওড়ালো রিফাত। অতঃপর বাইক নিয়ে ছুটল গন্তব্যে। ভাইয়া, রুদ্র ভাইয়া! আচমকা হাতে একটা টান পড়ল, চমকে উঠল সে। ভাইয়া! হুস, আসতে বল। উষা কিছু বুঝতে পারল না। ওর কপালে চিন্তার ভাঁজ। কৌতূহল হয়েছে, জিজ্ঞেস করলো, কেন ভাইয়া, কি হয়েছে? রুদ্র উষার মাথায় আলতো করে টোকা দিয়ে বলল, আজ তো নিকির বার্থডে, তুই ভুলে গেছিস? উষা জিভে কামড় লাগলো। আজ তো 21 তারিখ, নিকির জন্মদিন, অথচ উষা ভুলে গেছে। সরি ভাইয়া, আমি সত্যিই ভুলে গেছি। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। এটা নিকি জানলে তাহলে কতটা মন খারাপ করতো বুঝতে পারছিস? উষা চিন্তায় পড়ে গেল। 12টা বাজতে এখন 2টা বাকি। এই 2 ঘন্টার মধ্যে কি করবে সে? চলো না ভাইয়া, আমরা দুজন মিলে কিছু একটা করি। আমি এত ভোলা মনে কি সে বলবো, কিন্তু আমি চাই না আপুর মন খারাপ হোক। প্লিজ চলো। রুদ্র ঠোঁট টিপে হাসি বলল, পাগলি, আর কোথাও যেতে হবে না। আমি সবকিছু এনেই রেখেছি, শুধু রুমটা সাজাতে হবে। উষায় কিছুটা স্বস্তি পেল। চটপট দুজন মিলে বাগানের দিকে সাজিয়ে নিল। ছোট ছোট লাইট এবং বেলুন। মধ্যখানে একটি ছোট টেবিল। টেবিলের উপর নিকির পছন্দের কেক। উষা চক নীল উষা, চল নীলিকে নিয়ে আসি। 12টা বাজতে 10 মিনিট বাকি। উষা সবকিছু গুছিয়ে রুদ্রের সঙ্গে বেরোতে গেল।